ফেরদৌস স্টিলে যেটা ঘটলো, যেটা আমরা বলছি যে শিপ ব্রেকিং ইয়ার্ডে এরকম ঘটনা আগেও ঘটেছে এবং যতবারই ঘটে ততবারই দেখা যায় বিষাক্ত গ্যাসের কারণেই মৃত্যুর কাহিনী ঘটে এবং পরবর্তীতে সেগুলো নিয়ে মামলা হয়েছে এবং সেই মামলা 1 মাসও পেরোয়নি। এবার 9 জনের মৃত্যু ঘটলো। মানে এখানে আপনি দীর্ঘসূত্রিতা, পরিকল্পনা, দুর্নীতি নাকি উদাসীনতা, কোনটাকে দায়ী করবেন? ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ ৭১ টেলিভিশনে যারা এই মুহূর্তে দেখছেন আমাদেরকে। প্রথমেই একটি মর্মান্তিক দুর্ঘটনার জন্য আমরা শুধুমাত্র শোক প্রকাশ করতে পারি। এখানে এই শিপইয়ার্ডে যারা কাজ করে শ্রমিক, তারা কি পরিস্থিতিতে কেমন অবস্থায় কাজ করে এটা যদি দেখেন, সবচেয়ে মানবেতর যে জায়গাটা, তাদের কোনো নিরাপত্তা নেই, কোনো মানে খাওয়া দাওয়া যা কিছু সব একই জায়গায়। আপনি যদি একটা হিসাবে দেখেন, গত ২০ বছরে ২০০৫ থেকে যদি ২০২৪ সাল পর্যন্ত দেখেন, এই সময়ের মধ্যে যে দুর্ঘটনাগুলো ঘটেছে প্রায় ৪৯টি দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে দেখা গেছে মারা গেছে আপনার ২৫৭ জনের মতো, এবং প্রতিবারই যখনই মারা যায় তখন একটা মামলা হয়। ৪৯টি দুর্ঘটনা কত সময় ধরে বললেন আপনি? ২০০৫ থেকে ২০২৪ পর্যন্ত। আচ্ছা, ৫ থেকে ২৪। হ্যাঁ, ঠিক আছে। এবং মারা গেছে আপনার ২৫৭ জন, আর এর সঙ্গে এখন আপনার যুক্ত হচ্ছে এই আরও ৯ জন। এবং প্রতিটা পরিবার, এদেরকে নিয়ে আসা হয় অনেক দূর থেকে, দূর দূরান্ত থেকে। আর একবার যারা এই শিপ ব্রেকিং ইয়ার্ডে যখন একবার ঢুকতে পারে, কিন্তু যাওয়ার আর কোনো রকম সময়টা তাদের থাকে না, নির্ধারিত থাকে না, ঢুকতে পারে। এটাই হচ্ছে তাদের মানে জীবনের কাহিনী হচ্ছে এটা। তো এদের জীবনটা মানে একেবারে খাওয়া দাওয়া সব কিছু এটার মধ্যে, মানে টাইম টেবিল নেই, কখন তারা কাজ করবে, কখন তারা খাবে দাবে, কাজ সামনে থাকলেই করতে হবে। আর শিপ ব্রেকিং এটা হচ্ছে মূলত তারা যে কিছু কেমিক্যালস ইউজ করতে হয়, সেই কেমিক্যালস লিক হয়ে যেয়ে তারপরে কিন্তু তাদের শ্বাসকষ্ট। এটা কি খুব সনাতন পদ্ধতিতে ছিল নাকি? এটা সনাতন পদ্ধতি না, এখন কিছুটা আপগ্রেডেড হয়েছে। আচ্ছা, আগে যেভাবে ভাঙতে হতো সেটা এখন তো সেটা না, এখন বেশ একটু সহজ করে দেওয়া হয়েছে। যে নিরাপত্তাটা কিন্তু এখনো ওই পর্যায়ে না। নিরাপত্তাটা যদি তারা খুব সিকিউর করতে হবে, না হলে এই কেমিক্যাল যখনই বের হবে তখন তো মানুষ মারা যাবে। আর তারপরে কি জিনিস, এখানে দেখেন অক্সিজেনের সাপ্লাইটা ওই সময় কিন্তু ছিল না। আপনি অনেক খেয়াল করছেন রিপোর্টের মধ্যে যে অক্সিজেনের তাদের সাপ্লাইটা ছিল না, যে কারণে এই লোকগুলো আরও বেশ কিছু মারা যেত। কিন্তু এবং এই মারা যাওয়ার বিষয়টাকে আরেকটু কমানোও যেত। দুই দিক থেকেই আপনি যদি হিসাব করেন, তাহলে অক্সিজেনের সাপ্লাইটা যদি থাকতো তাহলে মারা যেত কম, ৯ জন মারা যেত। নয় তো প্রথম চান্সেই যারা মারা গেছিল হয়তো ৩ জন বা ৪ জন। এলএনজি পরিবহনকারী জাহাজে স্ক্র্যাপ বলে একটা অংশ থাকে, ওটা কাটতেই হতো। এখন এটা কাটার কারণেই বিষাক্ত গ্যাসগুলো বেরোচ্ছে এবং পরবর্তীতে তারা এখন প্রশ্ন হচ্ছে কাটার যে প্রক্রিয়া, যে ধরন, সেটা কতটা আধুনিক করা গেল, নিরাপদে করা গেল। আমি একটু কথা বলার চেষ্টা করি। ব্যারিস্টার আবু সাহেব, আমরা তো রাজনীতি নিয়ে আলাপ করি, কিন্তু যে মানুষগুলো মারা গেলেন তারা তো আসলে নিজের পেটের দায়ে এখানে কাজ করছেন, এবং আজকে যে 9 জন মারা গেলেন তাদেরকে নিয়ে আমরা কথা বলছি, কিন্তু আরও অনেক শ্রমিক সেখানে আছে, ঠিক একই রকম ঝুঁকি নিয়ে তারা কাজটা করছেন। আমরা একটা জাহাজ শিপ ব্রেকিং ইয়ার্ড নিয়ে কথা বলছি, যেখানে মামলা হয়, মাস পেরোয়, তারপর আবারও মৃত্যুর ঘটনা ঘটে, এবং অন্যান্য যেই জায়গাতে যে শ্রমিকরা আছে তারা কেবল শুনছেন, সেই খবরগুলো আমরা জানছি, কিন্তু তাদের নিরাপত্তা নিয়ে আমরা কেউ কিছু বলছি না। কোথায় গিয়ে সংকটটা সবচেয়ে বেশি দেখেন? আমরা কেবল আলাপের মধ্যে থাকবো নাকি আদৌ একটা সমাধান দেখবো এখানে? ধন্যবাদ, এবং আপনার মাধ্যমে ৭১ টিভির সকল কলাকুশলী এবং দর্শকদের আমার কৃতজ্ঞতা। পাশাপাশি যে দুজন সহ আলোচক আছেন তাদেরকেও ধন্যবাদ। সমস্যাটা হচ্ছে মানবিকতার দৃষ্টিভঙ্গি। যারা কাজ করছেন, যাদেরকে শ্রমিক হিসেবে আমরা বিবেচনা করছি, আমাদের দেশের উন্নয়নের জন্য, আমাদের উন্নয়নের জন্য, আমাদের জীবনের গতিপথ পজিটিভলি পরিবর্তনের জন্য যাদেরকে আমরা ব্যবহার করি, তাদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গিটা কি, এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। রাষ্ট্র হিসেবে আমরা শ্রমিকদেরকে কি দৃষ্টিতে দেখছি, ফ্যাক্টরি ওনার হিসেবে কি দৃষ্টিভঙ্গিতে দেখছি, আমরা যারা ধনাঢ্যরা আছি তারা কিভাবে তাদেরকে ব্যবহার করছি, সেই জায়গাটাতে মানবিকতাটা আছে কিনা, মানুষের জীবনের প্রতি শ্রদ্ধা বোধটা আমাদের আছে কিনা, মানুষের অধিকারের প্রতি আমাদের যে সহমর্মিতা সেটা আছে কিনা, সেটাই হচ্ছে বিষয়। আপনার প্রশ্নের উত্তরটা দাঁড়ায় যে আমরা সম্ভবত মানবিকভাবে দেখছি না আমাদের এই ভাই বোনদের। কারণ যারা আমাদের পরিকল্পনায়, মানে নিরাপত্তা ইস্যুতে আমাদের আলাদা কোনো পরিকল্পনা হয়তো এখানে নেই,
বেসিক হয়তো কিছু আছে, তারপর আর কিছু নেই, যে কারণে স্ক্র্যাপ কাটার মতো একটা মৌলিক কাজ করতে গিয়েই গ্যাসের বিষক্রিয়ায় 9 জন মানুষ মারা যাচ্ছেন, তাও চোখের পলকে এক এক করে। জি, পরিকল্পনাটা তো তখনই আসবে যখন আপনি মানবিকভাবে দেখবেন, আপনি সেই দায়বোধটা আপনার কাঁধে আপনি লালন করবেন। আপনি যদি এভাবে বিষয়টাকে দেখেন যে তারা কাজ করছে, তাদের নিরাপত্তার বিষয়টা অত্যন্ত জরুরি, তারা মারা যেতে পারে, তাদের অঙ্গহানি হতে পারে, সেই দৃষ্টিকোণ থেকে যদি আপনি পরিকল্পনা প্রণয়ন করেন, তাদের সুরক্ষার ব্যবস্থা করেন এবং আইনের যেই কাঠামোটা আছে সেই কাঠামোটাকে শক্তিশালী করেন, যেন এটার বিচ্যুতি ঘটলে আমরা যারা দায়ী তাদেরকে বিচারের আওতায় আনতে পারি, তাহলে কিন্তু সমস্যার সমাধান ধীরে ধীরে অবশ্যই আসবে। কিন্তু আমি যেটি সবসময় দেখেছি সেটি হচ্ছে যে কোনো একটা দুর্ঘটনা ঘটলে, সেটা কোনো ফ্যাক্টরিতে আগুন লাগা থেকে শুরু করে যানবাহনের দুর্ঘটনা কিংবা আজকে যেটা শিপইয়ার্ডে ঘটলো, আমরা তখন খুব তৎপর হয়ে উঠি, আমরা টকশোতে আলোচনা করি, আমরা বিভিন্ন পরিকল্পনার সমালোচনা করি, তাদের প্রতি, শ্রমিকদের প্রতি আমাদের দায়বদ্ধতারা, মালিকদের যেই করণীয় সেটা নিয়ে আমরা আলোচনা করি। কিন্তু আমরা কি সত্যিকার অর্থে দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা প্রণয়নের চিন্তা ভাবনা এখানে দুটো বিষয় আছে, দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাব, কিন্তু সেই পরিকল্পনার আগে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখারই একটা দৃষ্টিভঙ্গি আমাদের নেই। আমার সঙ্গে সিনিয়র সাংবাদিক আমিনুল ইসলাম কাগজে আছেন, তিনি আপনার কাছে কিছু জানতে চাইবেন। হ্যাঁ, ব্যারিস্টার সাহেব, আপনার কাছে প্রশ্ন বলতে প্রশ্ন ঠিক না, এটা আমরা আলোচনাই করছি। এই শিপইয়ার্ডে কিন্তু ইতিপূর্বে মানে বড় বড় দুর্ঘটনা ঘটেছে এবং একটা হিসাবে দেখলাম যে গত 20 বছরে সেখানে দুর্ঘটনা ঘটেছে আপনার 49টি, আর মানুষ মারা গেছে 257 জন। কিন্তু অবস্থার এই যে একটা দুর্ঘটনা ঘটলেই পরে মামলা হয়, কিন্তু মামলার আলোর মুখ দেখে না, এবং সেখানে যে পরিস্থিতিতে যেভাবে তাদেরকে ব্যবহার করা হয় এইটার কোনো উন্নতি হয় না। তাই এইটা কি আপনারা কোনো দিন কখনোই যে আইনের একটা বা সুপারভিশনের মধ্যে নিয়ে আসতে পারেন কিনা, এইটা হচ্ছে আপনার কাছে একটু জানার বিষয়টা। এবং এটার সাথে একটু মাথায় রাখা প্রয়োজন, মানে যেহেতু একটা কঠিন সময় পর নির্বাচিত সরকার এসেছে, অনেক অনেক প্রত্যাশা নিয়ে আসলে সবাই বসে আছে, কাজে এই জায়গাটা তো একটা নজর অবশ্যই করে। জি, আমি যদিও সরকারের লোক নই, কিন্তু সরকারি দলকে আমি প্রতিনিধিত্ব করি, সেই জায়গাটা থেকে আমি বলতে পারি যে আমাদের ভেতরে যে আলোচনাটা হয় সেখানটাতে সকল ক্ষেত্রেই যারা দায়ী ব্যক্তি তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা এবং প্রকৃত অর্থে ন্যায় বিচারটা প্রতিষ্ঠা করা, সেটার জন্য আমরা কথা বলছি, আলোচনা করছি, এবং ধীরে 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 আমরা এমন একটা জায়গাতে যেতে চাচ্ছি যেখানটাতে ন্যায় বিচারের সংস্কৃতিটাই চালু হয়ে যাবে। মানুষ এটা আর তখন মনে করতে পারবে না যে কোনো জায়গাটাতে প্রভাবশালী মানুষেরা আছে, ধনাঢ্য ব্যক্তিরা আছে, তারা যা করবে, তারা যে অপরাধ করবে সেখান থেকে তারা ছাড়া পেয়ে যাবে। বিষয়টা এমনটা যেন না থাকে, সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী সহ যারাই নীতি নির্ধারণী কাজগুলো করছেন, আমরা যারা সহযোগিতা করছি, আমাদের ভেতরে একটা মেলবন্ধন এই জায়গাটাতে আছে, ঐকমত্য আছে যে বাংলাদেশের নীতি প্রতিষ্ঠা করা, ন্যায় প্রতিষ্ঠা করা, এটা আমাদের জন্য একেবারে মৌলিক একটি দায়িত্ব এবং সে দায়িত্বটি পালনে আমরা পিছপা হব না। যেটা আসলে হচ্ছে, আমি প্রথমেই বলেছি, যেখানে মানবিক দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি এবং মানবাধিকারটাকে সমুন্নত রাখবার প্রয়াসটা যদি আমাদের হৃদয়ে ধারণ করি প্রত্যেকটি মানুষ, সেটা কেবল সরকার নয়, সরকারের বাইরেও আমরা যারা আছি, বেসরকারি জায়গাটাতে আমরা যারা কাজ করছি, আমরা বিভিন্ন ফ্যাক্টরি চালাচ্ছি, শিপইয়ার্ড চালাচ্ছি, তারাও যদি এই দায়িত্ব বোধটার ভেতরে থাকেন, তাহলে এই সমস্যাগুলো আসলে কিছু কিছু বিষয়ের সমাধান আমরা জানি যে মানবাধিকার বা মানবিক দৃষ্টিকোণ যখন কারোর মাইন্ডসেটের মধ্যে থাকবে, তার দ্বারা আসলে এরকম অনিরাপদ কাজ করা সম্ভব না। ঠিক যেমনটা অসাধু ব্যবসায়ীরা যদি নিজেদের মধ্যে নৈতিকতা রাখতো, তাহলে বাজারে সিন্ডিকেট থাকতো না। আমরা জানি কি হলে কি হতো, কিন্তু বাস্তবতা হচ্ছে সেগুলো হচ্ছে না। আমরা একটু আলাপ করার চেষ্টা করি অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক। বিরোধী দলের ক্ষেত্রে আমরা সবসময় যে জিনিসটা প্রত্যাশা করি, যেই জিনিসটা সরকারের চোখে পড়ছে না বা সরকার গুরুত্ব দিচ্ছে না, বা যেই জিনিসটা নিয়ে খুব বেশি আলাপের প্রয়োজন ছিল কিন্তু সেটা হচ্ছে না, বিরোধী দল সেই জায়গাটাই সরকারের সামনে আনে। আজকে যে ঘটনাটা ঘটলো, যেগুলো নিয়ে আমরা কথা বলছি, এটা আপনাদের নজরে কতটা এসেছে? আপনারা নিজেরা কতটা উদ্বিগ্ন? কখনো কি এই জিনিসটা নিয়ে সরকারের সঙ্গে নিজেদের উদ্বিগ্নতা শেয়ার করেছেন বা প্রত্যাশার কথা বলেছেন? জি, ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে জানালে সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী এবং বিজ্ঞ আলোচককে স্বাগত জানাচ্ছি। যে বিষয়টা আজকে আলোচনায় নিয়ে আসলেন, আসলে এটি অত্যন্ত অমানবিক এবং আমরা মর্মাহত প্রকাশ করছি, গভীর
শ্রদ্ধা এবং হচ্ছে যে স্মরণ করছি সমবেদনার সাথে যে 9 জন শ্রমিক মৃত্যুবরণ করেছে। আসলে তাদের পরিবার যে অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছে এটা আসলে কোনোভাবেই পূরণ করা বা সম্ভব হবে না। এবং কেউ তার বাবা হারিয়েছে, মা হারিয়েছে এবং হচ্ছে যে ভাই হারিয়েছে, পরিবারের স্বজন হারিয়েছে। আমরা তাদের সাথে সমবেদনা প্রকাশ করছি। আসলে বিষয়টা আপনি যে জিনিসটা বললেন যে আসলে এই বাংলাদেশে যেহেতু আমাদের গার্মেন্টস এবং এই যে ছোটখাটো যে শিল্প কলকারখানা আছে সে জায়গাগুলোতে আমাদের যে সেফটি নেটের যে ব্যবস্থাটা, সেফটি নেট যেই অ্যারেঞ্জমেন্ট বা ইনস্ট্রুমেন্ট বা যেই প্রি কন্ডিশন গুলো পূরণ করার পরে একটা শিল্প কারখানা তৈরি হওয়া উচিত এবং বা একটা শিল্প কলকারখানা চলতে দেওয়া উচিত, তাদের যে সনদ গুলো গ্রহণ করতে হয় বা যে কন্ডিশন গুলো ফিল আপ করতে হয় সেগুলোতে দেখা যাচ্ছে আমাদের অনেক বড় ঘাটতি এবং এই ঘাটতিটা আসলে যুগ যুগ ধরে চলে আসতেছে। এটা পূরণ করার ক্ষেত্রে আমরা দেখি যে জাতিসংঘের লেবার রাইটস যে অর্গানাইজেশন গুলো আছে বা বিভিন্ন মানবাধিকার সংগঠন গুলো আছে তারা বিভিন্ন সময় এগুলোকে আলোচনায় নিয়ে আসে, কিন্তু আমাদের সরকারের পক্ষ থেকে বা মালিকদের পক্ষ থেকে এগুলোকে কন্ডিশন গুলোকে পূরণ করার এই গলতটা আমরা জানি, অ্যাডভোকেট মাহফুজুল হক, এই গলতটা আমরা জানি। আমি কেবল জানতে চাইছিলাম বিরোধী দল বিষয়টা কিভাবে অ্যাড্রেস করছে, কতটা উদ্বিগ্নতা আসলে প্রকাশ করছে সরকারের কাছে। জি, আমরা বলছি যে সরকারের কাছে বিরোধী দল উদ্বিগ্নতা প্রকাশ করেছে, কিন্তু আপনি দেখেন যে এই বিষয়টা যেহেতু সরকারেরও, আপনি যেমন বলছেন যে সরকারেরও সময় খুব কম বা 6 মাস সময়, বিরোধী দলও তো সেই একইভাবে 6 মাস সময়, সবগুলো বিষয় যে একসাথে অ্যাড্রেস করা গিয়েছে বা অ্যাড্রেস করা মানে যেভাবে করা দরকার বুঝতে পারছি। তার মানে সংকটের জায়গাটা নিয়ে আলাপ করা দরকার ছিল, আমরা শুরুটা করলাম, নিশ্চয়ই এগুলো নিয়ে কথা হবে। আরো অনেক ইস্যু রয়েছে। আমি অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক, যে সংকট নিয়ে আমরা কথা বলছি আমরা উত্তরটা পেয়েছি, জটিলতাটা কোথায় সেটা জানি, এখন একটা ফলাফল দেখতে চাই। নিরাপত্তার কথা আসলে বারবার মুখে বলি, কাজে আমরা খুব একটা দেখি না।